স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা দ্বিপদী বিস্তৃতির 5A চ্যাপ্টারের একদম শেষ প্রান্তে চলে আসছি। আশা করি এই অধ্যায়টা তোমাদের সবার ভালো লেগেছে এবং এইভাবেই একটা সময় বইয়ের সকল চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো এই অধ্যায়ের গত পাঠে আমরা একটা রাশির বিস্তৃতি থেকে কিভাবে মধ্যপদ বের করতে হয় সেটা দেখেছিলাম। অর্থাৎ বিস্তার না করে কিভাবে মধ্যপদ বের করা যায় সেটা আমরা দেখেছি এবং একটা রাশির ঘাত দেখলে আমরা বলে দিতে পারবো যে তার মধ্যপদ হবে কততম পদ, এবং একটা রাশির দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে এই রাশিটাকে বিস্তার করলে মোট কতগুলো পদ পাওয়া যাবে। মনে রাখবে এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তোমাকে এমসিকিউতে অনেক বেশি কাজ দেবে। আর বর্ধিত আকারে যেটা আছে সেটা যে তোমার সিকিউর জন্য কাজে লাগবে বা কারো প্রবলেম সলভ করে দেওয়ার জন্য তোমার কাজে লাগবে। তুমি যদি কাউকে এই দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে বিস্তারিত জানাতে চাও তাহলে তোমাকে খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে জানতে হবে। কারণ অঙ্ক পারা এক বিষয়, কিন্তু সেই অঙ্কের উৎপত্তিটা এবং সেই অঙ্কটা কিভাবে আসছে এগুলা জানা কিন্তু অন্য বিষয়। তো বেসিক কনসেপ্টের জন্য তোমাদেরকে এই খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। তো চলো আজকে আমরা প্রথমেই যে ম্যাজিকটা দেখব সেটা হচ্ছে, দেখো, এতএর বিস্তৃতিতে মধ্যপদ 1120 হলে কে এর মান নির্ণয় করে। তাহলে এখানে দেখো মধ্যপদের কনসেপ্ট। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু মধ্যপদ বলে দিছে 1120, অর্থাৎ এই রাশিকে বিস্তৃত করলে আমরা যে মধ্যপদটা পাবো সেই মধ্যপদ হচ্ছে 1120। আমরা কে এর মান বের করব। তো এখানে তোমরা দেখো এখানে ঘাত হচ্ছে কত, 8। তার মানে এই রাশিকে যদি আমরা বিস্তার করি তাহলে এখানে আমরা পদ পাবো 9টা, এবং তোমার পঞ্চম পদ হবে মধ্যপদ। এটা নিশ্চিত। কিভাবে নিশ্চিত? কারণ তুমি দেখো পদ হবে মোট 9টা, তাহলে বামে 4টা ডানে 4টা, মাঝখানেটা কি হবে কি মধ্যপদ, তাহলে মধ্যপদটা হবে পঞ্চম পদ। তো আমরা সেটা তো এইভাবে তো আর আমরা করবো না, আমরা ফর্মুলা দিয়ে করব। তো এটা হচ্ছে প্রদত্ত রাশি, এখানে ঘাত জোড় সংখ্যা, তাই প্রদত্ত রাশির বিস্তৃতিতে মধ্যপদ থাকবে একটি। মনে রাখবা যদি ঘাত জোড় হয় তাহলে মধ্যপদ থাকবে একটা, যদি ঘাত জোড় হয় তাহলে মধ্যপদ থাকবে একটা, এবং সেটা হবে কি পাওয়ার বাই 2 প্লাস 1তম পদ। মনে রাখবা পাওয়ার বাই 2, খেয়াল করতে হবে তোমাদেরকে, পাওয়ার বাই 2 প্লাস 1, তার মানে কি 4 প্লাস 1তম পদ অর্থাৎ পঞ্চম পদ। আমি আগেই বলে দিয়েছি এটা ছিল পঞ্চম পদ, অর্থাৎ এই রাশির বিস্তৃতির মধ্যপদ হবে ধারার পঞ্চম পদ। তার মানে আমাদের কাজ হচ্ছে 4 প্লাস 1তম পদ বের করা, এবং আমরা যে পদটা বের করব সেই পদ এবং 1120 সমান সমান হবে। তো আমরা যতগুলো প্রবলেম সলভ করছি তার মধ্যে দুই একটা অঙ্ক ব্যতীত বাকি সব অঙ্ক কিন্তু এই সাধারণ সূত্রের কনসেপ্ট প্রয়োগ করেই করেছি। তাহলে আমরা এই অধ্যায়ে যতগুলো অঙ্ক পাইছি প্রত্যেকটা অঙ্ককে কিন্তু এরকমই বানাইছি, a প্লাস এক্স পাওয়ার n, a প্লাস এক্স পাওয়ার n। তাহলে দেখো প্রদত্ত রাশির সাধারণ পদ আমরা লিখে ফেললাম। এখন দেখো তুমি কম্পেয়ার করো, এবার দেখো এটার সাথে এটাকে কম্পেয়ার করো, মিলে গেছে। আমাদের কাজ হচ্ছে 4 প্লাস 1তম পদ বের করা। তাহলে তুমি এই রাশিটাকে এই রাশির সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে তুমি বুঝতে পারবা যে এর মান কত হবে, এক্স এর মান কত হবে, এন এর মান কত হবে। তাহলে দেখো এর স্থানে কত বসবে, এর স্থানে হচ্ছে কে বাই 2। এরপরে দেখো এক্স এর স্থানে হচ্ছে 2, এম এর স্থানে হচ্ছে 8। তাহলে প্রত্যেকটা অঙ্কে এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আমরা করছি প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমরা এটা কম্পেয়ার করে নিছি। তোমাকে মনে রাখতে হবে প্রথমটা হবে এ, এ ফোরটা হবে এক্স, এবং যদি মাইনাস থেকে মাইনাসটাকে কিন্তু দ্বিতীয় পদের সাথেই রাখতে পার। পাওয়ারটা হবে সবসময় এন। আর এই যে এখানে এখানে এটা হবে আর, তাহলে এখানে আর এর মান হচ্ছে 4। তাহলে আর প্লাস 1তম পদ অর্থাৎ সাধারণ পদ আমরা বের করবো। তো চলো দেখো এখন এটাকে এটার সাথে কম্পেয়ার করে দেখো এন সি আর। তো এন মান হচ্ছে কত 8, আর মানে কত 4। তাহলে দেখো 8 সি 4 অর্থাৎ এন সি আর।
এরপরে দেখো এই যে জিনিসটা সবসময় মিলাইতে হবে, না হলে কিন্তু তোমরা কোনোভাবেই ফর্মুলাটা প্রয়োগ করতে পারবে না। অর্থাৎ তুমি যদি এখানে বলো যে তুমি পঞ্চম পদ বের করো, তো পঞ্চম পদ তো বের করা যাবে না। পঞ্চম পদ বের করা করতে হলে তোমাকে r+1 বানাইতে হবে, অর্থাৎ 4+1 বানাইতে হবে। ঠিক একইভাবে ষষ্ঠ পদ মানে হচ্ছে 5+1, সপ্তম পদ মানে হচ্ছে 6+1, আর তম পদ হচ্ছে φ-1+1। এটা মনে রাখতে হবে, সবসময় +1 থাকতেই হবে। এরপরে দেখো a পাওয়ার n-r, এখানে দেখো a মানে হচ্ছে আমার কত, k/2, তাহলে a পাওয়ার n-r, n মানে হচ্ছে 8, আর মানে হচ্ছে 4, তাহলে a পাওয়ার n-r, অর্থাৎ k/2 পাওয়ার 8 - 4। এরপরে দেখো x পাওয়ার r, এখানে দেখো x, এই x মানে হচ্ছে 2, তাহলে 2 পাওয়ার r, অর্থাৎ x পাওয়ার r। তাহলে এটি হচ্ছে আমাদের মধ্যপদ, অর্থাৎ এটি হচ্ছে ধারার পঞ্চম পদ। এবং এই যে পদটা, এই পদটাই কিন্তু 1120, কারণ তারা আমাদেরকে বলেই দিচ্ছে যে এত এর বিস্তৃতিতে মধ্যপদ হচ্ছে 1120। তাহলে দেখো এটি হচ্ছে আমাদের মধ্যপদ। এটাকে জাস্ট একটু কনভার্ট করে নিই। দেখো 8c4 বসে গেছে, আর এখানে k/2 পাওয়ার 4, আর এখানে 2 পাওয়ার 4। এখন দেখো আরেকটু কনভার্ট করলাম, 8c4 এবং 2 পাওয়ার 4, এই দুটাকে যদি গুণ করি, দেখো 8c4 তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে ফেলবে, কারণ এটা তো সিকিউতে আসবে। আর এমনিতে তোমরা হাতে কলমে বের করতে পারবা, কারণ আমরা এটা ফার্স্ট পেপারে পঞ্চম অধ্যায় সমাবেশের চ্যাপ্টারে দেখেছিলাম এনসিআর এর সূত্রটা ব্যবহার করে কিভাবে যে এখান থেকে হাতে কলমে মান বের করতে হয়। তাহলে 8c4 × 2 পাওয়ার 4, এটাকে ক্যালকুলেশন করলে হবে 1120, আর k/2 পাওয়ার 4। এখন দেখো এটি হচ্ছে আমাদের মধ্যপদ কাঙ্ক্ষিত, এবং এই পদটির মান হবে 1120। দেখো প্রশ্ন অনুসারে এতই গেল 1120। তো 1120 1120 কাটা গেলে কি থাকে? এবার দেখো এই যে পাওয়ার 4, এই ফোরটা কিন্তু এই পাওয়ারটা কিন্তু কে এর উপর আছে, এই পাওয়ারটা কিন্তু 2 এর উপর আছে। তাহলে 2 পাওয়ার 4 দেখো নিচে, তাহলে 2 পাওয়ার 4 যদি নিচে হয় তাহলে কি হবে? 16 হবে, কারণ 2 এর উপরে 4 মানে 2 হচ্ছে 4টা, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, তাহলে k পাওয়ার 4/16। আর এখানে 1120 1120 কাটা গেলে 1, তাহলে k পাওয়ার 4, দেখো 1120 1120 ক্যান্সেল, তাহলে k পাওয়ার 4/16 = 1। দেখো তার মানে k পাওয়ার 4 = 16, তার মানে k স্কয়ার = 4, তার মানে k = +-2। তাহলে দেখো আমরা কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেলাম, অর্থাৎ আমরা k এর মান পেয়ে গেছি। k এর মান হচ্ছে +-2, অর্থাৎ যেটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা মধ্যপদের সেই কনসেপ্ট প্রয়োগ করে দেখো এখন একটা প্রবলেম সলভ করে ফেললাম। তাহলে আমরা গত পাঠে দেখেছিলাম যে কিভাবে মধ্যপদ বের করতে হয়, যে জোড় থাকলে পাওয়ার কি হবে, বিজোড় থাকলে পাওয়ার কি হবে। তোমরা মনে রাখবে পাওয়ার যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে একটা, এবং সেটা বের করবা পাওয়ার/2 +1। আর যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে দুইটা, সেটা হবে পাওয়ার+1/2 এবং পাওয়ার+3/2। এটা মনে রাখতে হবে। এই দুটো কনসেপ্ট তোমাকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে, সিকিউর জন্য মনে রাখতে হবে। তো আশা করি এই প্রবলেমটা তোমাদের ভালো লেগেছে, তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম হচ্ছে এটা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিকিউ এবং অ্যাডমিশন টেস্ট স্পেশাল। মনে রাখতে হবে এই প্রবলেমটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। মনে রাখবে এটার মতো প্রবলেম বইতে অন্তত 10টা আছে। আমি আবার বলছি, এই প্রবলেমটা এখন আমরা যেটা সলভ করব, এটার মতো প্রবলেম বইতে অন্তত 10টা আছে, এবং প্রত্যেকটা অঙ্ক একাধিকবার বোর্ড পরীক্ষায় আসছে, অ্যাডমিশন টেস্টে আসছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, মেরিন একাডেমির ভর্তি পরীক্ষায়। মনে রাখতে হবে এই প্রবলেমটা ভালোভাবে বুঝতে হবে। মনে রাখবা আজকের পাঠ তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রবলেমটা, বিশেষ করে এই প্রবলেমটা, কারণ সাধারণত আমরা দেখছি যে একটা প্রবলেম পারলে তোমার অনেকগুলো প্রবলেম আবার সলভ করা যায় না, কারণ এখানে প্রবলেমের সংখ্যা খুবই কম। কিন্তু এই একটা মাত্র প্রবলেম, যার মতো করে বিভিন্ন আঙ্গিকে অন্তত বইতে 10টা প্রবলেম তারা দিছে। তো এই 10টা প্রবলেমই কোনো না কোনোবার বোর্ড পরীক্ষায় আসছে। তাহলে তুমি যদি এই প্রবলেমটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে তুমি ওই 10টাই বুঝতে পারবা, কারণ আমি এখানে শুধুমাত্র একটাই সলভ করে দিয়েছি। এবং প্রবলেমটা কিন্তু অনেক বড়, এবং এখানে কিন্তু অনেকগুলো কনসেপ্ট নিয়ে আসবো আমরা। তো চলো আমরা শুরু করি। দেখো এখানেও কিন্তু মধ্যপদের কনসেপ্ট প্রথম জিনিসটা কিন্তু ঠিক থাকবে। আমরা কিন্তু মানে বিস্তারিত ব্যাখ্যা দেখবো এই জায়গায়, শুধুমাত্র প্রমাণটাকে কনভার্ট করা আছে। কিন্তু মধ্যপদের যে কনসেপ্ট সেটা ঠিক থাকবে। এটা হচ্ছে প্রদত্ত রাশি, এখানে ঘাত হচ্ছে জোড় সংখ্যা। দেখো এই যে 2n, দেখো 2n কিন্তু জোড় সংখ্যা, কারণ n এর মান যদি 1 হয় তাহলে 2 হবে, n এর মান যদি 2 হয় তাহলে 4 হবে, n এর মান 3 হলে 6 হবে। অর্থাৎ n এর মান যাই হোক না কেন এখানে কি হবে? সবসময় জোড় সংখ্যা হবে। তাহলে এখানে ঘাত হচ্ছে জোড় সংখ্যা। তাহলে প্রদত্ত রাশির ভিত্তিতে মধ্যপদ থাকবে একটি, যাহা কি পাওয়ার/2 +1, অর্থাৎ n+1 তফাৎ। তো এটা তো একটু আগে দেখছি, অর্থাৎ মধ্যপদের কনসেপ্ট প্রথমে আসে, এটা আমরা আগে প্রয়োগ করে ফেলি। দেখো প্রত্যেকটা অঙ্ককে আমরা কিন্তু এটার সাথে কম্পেয়ার করবো, a + x পাওয়ার n। তাহলে দেখো এটাকে এটার সাথে কম্পেয়ার করো, দেখো কম্পেয়ার করলে কি আসে?
তাহলে দেখো এর এর মান হচ্ছে 1, অর্থাৎ এই স্থানে 1 বসাবো আমরা, x এর স্থানে 2y বসাবো, আর n এর স্থানে আমরা 2n বসাবো। তাহলে এখন দেখো আমরা সূত্রটা প্রয়োগ করে ফেললাম। দেখো এখন কম্পেয়ার করো, NCR, n মান হচ্ছে আমার 2n, আর মান হচ্ছে n। তাহলে দেখো 2NCN অর্থাৎ NCR। এরপরে দেখো এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে, n+1 r+1, তার মানে এই যে r এর পরিবর্তে আমার কি হচ্ছে n হচ্ছে। দেখো আমি r এর পরিবর্তে n বসেছি। এরপরে a পাওয়ার n মাইনাস r, দেখো a মান হচ্ছে আমার কত, a মান হচ্ছে আমার 1। তোমরা খেয়াল করো এই যে a মান হচ্ছে আমার কত 1, তাহলে a পাওয়ার n মাইনাস r, n মান হচ্ছে 2n, আর মান হচ্ছে n, তাহলে 1 পাওয়ার 2n মাইনাস n। এরপরে দেখো x পাওয়ার r, x মান হচ্ছে আমার কত 2y, তাহলে 2y পাওয়ার n। তো এটি হচ্ছে আমাদের মধ্যপদ, অর্থাৎ এই রাশিকে বিস্তার করলে এটাই হবে মধ্যপদ, অর্থাৎ সেটা হচ্ছে n+1 তম পদ। তো এটাকে একটু কনভার্ট করে নিই। দেখো 2NCN বসে গেছে। 1 মনে রাখবা, এই যে এই জায়গাটা তোমরা খেয়াল করো, 1 এর উপরে পাওয়ার যাই হোক তার মানে হচ্ছে 1, 1 না লিখলেও চলে, তোমরা এটা জানো, এই কনসেপ্ট আমরা অনেকবার পেয়েছি এই অধ্যায়ে। দেখো 1 এর উপরে পাওয়ার কত 2n-n, অর্থাৎ 1 পাওয়ার n, 1 পাওয়ার n মানে হচ্ছে 1। আর এখানে দেখো এটাকে ভেঙে ফেলছি আমরা, এই যে পাওয়ার nটা 2 এর সাথে আছে, পাওয়ার nটা y এর সাথে আছে, এটাকে ভেঙে ফেলছি। দেখো কত চমৎকার একটা জিনিস আছে, এটি হচ্ছে মধ্যপদ। কিন্তু দেখো কি খারাপ এরা, এই যে এখানে দেখো কি প্রমাণ করতে দিয়েছে আমাদেরকে, দেখো কত বড় একটা টার্মস প্রমাণ করতে দিয়েছে, কিন্তু দেখো এটি হচ্ছে আমার মধ্যপদ। যদি আমাকে শুধু বলতে যে এত এর এত এর বেশি জায়গায় মধ্যপদ নির্ণয় করো, তাহলে এখানে কিন্তু আনসার শেষ। কিন্তু আমাকে তো এটা বলে নাই, আমাকে এটা প্রমাণ করতে দিছে। দেখো আমাকে এটা প্রমাণ করতে দিছে। ভালো করে দেখো, এই রাশি থেকে আমরা এটা প্রমাণ করব। তো দেখো এই যে 2n তো এখানেও আছে, y পাওয়ার n এখানেও আছে, কিন্তু আমরা জাস্ট এই যে এটা আমাদের কাছে নাই, তো এটাকে এখানে কি আকারে আছে 2NCN আকারে আছে। দেখো আমরা জাস্ট এটাকেই কনভার্ট করবো, শুধু এটাকে আমরা চেঞ্জ করব, কারণ এটা কিন্তু আমার প্রমাণের ভিতরে একবারও নাই কোথাও। তো চলো আমরা শুরু করি। এবং এই ধরনের প্রবলেম কিন্তু আমরা এই চ্যাপ্টারে কিন্তু ইতোপূর্বে সলভ করেছি অন্য অঙ্কের ক্ষেত্রে। তো দেখো অর্থাৎ কি এনসিআর এর সেই সূত্রটা, সেই তোমাদের চিরাচরিত চেনা এনসিআর এর ওই সূত্রটা। দেখো এই সূত্রটা তো আমরা কয়েকবার প্রয়োগ করছি অধ্যায়। এনসিআর সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তবে এখানে প্রয়োগের প্রেক্ষাপটটা ভিন্ন, এবং তোমরা দেখবে এখানে মানে এই অঙ্কটা কিন্তু একটু পেঁচানো, পিছনের দিকে গেলে তোমরা বুঝতে পারবা। তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, প্যাঁচ বের করার, প্যাঁচ ধরার পথটা আমি তোমাদেরকে শিখিয়ে যাবো। দেখো এন সি আর ইকুয়াল হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। দেখো তাহলে এটা হচ্ছে n সি আর। দেখো তাহলে কি হচ্ছে, এই যে n মানে 2n ফ্যাক্টোরিয়াল, তারপরে r ফ্যাক্টোরিয়াল, দেখো তার মানে n ফ্যাক্টোরিয়াল, এরপরে 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। দেখো তাহলে n সি আর। ব্যাস, দেখো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি কিন্তু এইদিকে। এরপরে দেখো কি থাকে, 2n ফ্যাক্টোরিয়াল থাকে উপরে, নিচে থাকে n ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকে n ফ্যাক্টোরিয়াল, আর এখানে 2 পাওয়ার n y পাওয়ার n। দেখো আমরা আস্তে আস্তে কিন্তু এদিকে চলে যাচ্ছি। এতক্ষণ ধরে আমাদের দেখো ফ্যাক্টোরিয়াল ছিল না, এখন আমরা ফ্যাক্টোরিয়াল পেয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো এখন দেখো উপরে আমার কি আছে 1 3 5 ডট 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 2n মাইনাস 1, আর নিচে আছে n ফ্যাক্টোরিয়াল একটা। তো চলো দেখো এটাও তোমরা পেরে যাবে। এবার আসো দেখো, আমরা তো এটা জানি যে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। ঠিক একইভাবে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। অর্থাৎ কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। মনে রাখবো আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করছি এগুলা নিয়ে পঞ্চম অধ্যায় ফার্স্ট পেপারে। এখানে কিন্তু বিস্তারিত আলোচনা সম্ভব না, কারণ ওখানে অধ্যায়ের নাম হচ্ছে বিন্যাস ও সমাবেশ। ওখানে কিন্তু সমাবেশ নিয়ে আমরা অনেকগুলো পার্ট দেখছি, বিন্যাস নিয়ে আমরা অনেকগুলো পার্ট দেখছি। সো
আমি আশা করি যে এই জিনিসগুলো তোমাদের ভালোভাবেই মনে আছে এখনো পর্যন্ত। এরপরও আমি একটু আলোচনা করতেছি। দেখো n ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টর, অর্থাৎ এক এক করে কমতে থাকবে, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদে এক এক করে ছোট। ঠিক একইভাবে দেখো n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল সমান n মাইনাস ওয়ান, n মাইনাস টু, এভাবে যাইতে 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 কত পর্যন্ত? এক পর্যন্ত। অর্থাৎ কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যা থেকে এক পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, n মাইনাস ফোর, n মাইনাস ফাইভ, ডট 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 সিক্স ডট ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, অর্থাৎ ওই সংখ্যা থেকে এক পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। ঠিক একইভাবে তুমি এটা দেখো, n ফ্যাক্টোরিয়াল সমান কত? ওই সংখ্যা থেকে এক পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর গুণফল, n, n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, ডট 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 থ্রি টু ওয়ান। ঠিক একইভাবে দেখো, এই যে অর্থাৎ তোমার এই যে এখানে আমরা টু পর্যন্ত লিখছি, এখানে আমরা থ্রি পর্যন্ত লিখছি, যতটুকু দরকার তুমি ততটুকু লিখতে পারবে। তাহলে এবার দেখো আমরা কি করলাম, তাহলে টু এন ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি লিখতে পারি বলো তো? সেটা হচ্ছে টু এন থেকে শুরু করে এক পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। চমৎকার! দেখো এই যে সূত্রটা আমরা এখানে প্রয়োগ ঘটা দিয়েছি, এই যে সূত্রটা, এটার এই কনসেপ্টে কিন্তু আমরা এখানে প্রয়োগ করে ফেলছি। টু এন মাইনাস ওয়ান, টু এন মাইনাস টু, টু এন মাইনাস থ্রি, টু এন মাইনাস ফোর, টু এন মাইনাস ফাইভ, টু এন মাইনাস সিক্স, টু এন মাইনাস সেভেন, টু এন মাইনাস এইট, টু এন মাইনাস নাইন, এভাবে চলতে 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 সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। তো আমরা কিন্তু সব, আমি যতগুলো পদের কথা বলছি সবগুলো পদ কিন্তু আমি লিখিনি, লেখার দরকারও নাই। ডট ডট আছে না? ডট ডট আছে তো, এই জন্য সবগুলো পদ কিন্তু লেখার দরকার নাই। তুমি যা কেউ করে লিখতে পারো, তুমি চাইলে পাঁচ ছয় পর্যন্ত লিখতে পারো, কারণ তোমার খাতার পেজে যতটুকু ধরো তুমি ততটুকুই লিখবা। তাহলে দেখো টু এন থেকে শুরু করে এক পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, দেখো এই যে টু এন ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে টু এন থেকে শুরু করে এক পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তুমি শুধুমাত্র এই কনসেপ্টটা খেয়াল রাখবা, এই যে কনসেপ্ট, এই যে এন ফ্যাক্টোরিয়াল সমান এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এন মাইনাস ফোর, এন মাইনাস ফাইভ, এইভাবে ফোর থ্রি তারপরে টু ওয়ান, এই যে এই কনসেপ্ট তুমি খেয়াল রাখবা। আর নিচেরটা কিন্তু আমরা ভাঙবো না, নিচেরটা যেভাবে আছে এইভাবে থাকবে, কারণ নিচেটা আমাদের এন ফ্যাক্টোরিয়ালে আছে, আমরা শুধুমাত্র উপরটাকে ভাঙছি। এখন আরো সবচেয়ে মজার বিষয় দেখবো আমরা। তাহলে আবার ভালো করে জিনিসটা দেখো, যে আমরা টু এন ফ্যাক্টোরিয়াল সমান কি লিখছি? টু এন ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখছি টু এন ইন্টু টু এন মাইনাস ওয়ান, টু এন মাইনাস টু, টু এন মাইনাস থ্রি, টু এন মাইনাস ফোর, ডট 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 ফোর থ্রি টু ওয়ান। এই কনসেপ্ট প্রয়োগ করে কিন্তু আমরা কাজটা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এই জিনিসটাই কিন্তু এখানে এই লাইনটা লেখার পরে কিন্তু তুমি ধরে নিতে পারো যে অঙ্ক আমরা শেষ পর্যায়ে। তবে আরেকটা নতুন কনসেপ্ট আমরা পাবো একটু পরে। এবার আসো, এখান থেকে আমরা কি করছি, এই জায়গা থেকে এই জায়গা আমরা জোড় বিজোড় আলাদা করে ফেলছি। দেখো এই যে জোড়গুলো কি কি, এই যে দেখো টু এন হচ্ছে জোড়, দেখো এটা হচ্ছে জোড়, এটা হচ্ছে জোড়, এরপরে ফোর আর টু, দেখো এই জোড়গুলো আলাদা করে ফেলছি। এরপরে দেখো বিজোড়গুলা, দেখো টু এন মাইনাস ওয়ান, টু এন মাইনাস থ্রি, এরপরে দেখো আমরা কিন্তু অবশ্য ফাইভ লিখি নাই, এরপর আমি এখানে ফাইভ লিখছি, সমস্যা নাই। এখানে নাই তুমি এখানে লিখছো, তাতে কোনো সমস্যা নেই, অথবা এখানে আছে তুমি এখানে লেখা নাই, তাতেও কোনো সমস্যা নেই। অর্থাৎ ডট ডটের ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ধরো তুমি এই লাইনে অনেক কিছু লিখছো, এই লাইনে তুমি অনেক কিছু বাদ দিয়ে দিছো, তাও সম্ভব। আবার এমনও হয়েছে যে এই লাইনে নাই, তুমি এই লাইনে লিখে ফেলছো। ধরো আমি যদি এখানে ছয় লিখি, আমি যদি এখানে সিক্স লিখতাম, তাহলে কোনো সমস্যা ছিল না, কারণ ছয় তো এখানে আছে। এখানে তুমি যতগুলো দুনিয়ার যত স্বাভাবিক সংখ্যা কল্পনা করো, সব সংখ্যা কিন্তু এখানে আছে, কারণ তুমি এন এর মান ওয়ান ধরো, এন এর মান টু ধরো, এন এর মান থ্রি ধরো, অর্থাৎ দুনিয়ার যত স্বাভাবিক সংখ্যা আছে সব সংখ্যা কিন্তু এই টু ওয়ান থেকে ওয়ানের ভিতরে কিন্তু ঢুকে গেছে, যদিও আমরা এটা খালি চোখে দেখতেছি না। এটা দেখতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে আরো জ্ঞানী হইতে হবে। তো এখন দেখো, জোড়গুলো আমি আলাদা করে ফেলছি, বিজোড়গুলো আমি আলাদা করে ফেলছি। তোমরা ভালো করে দেখো, এই যে টু এন, টু এন মাইনাস টু, টু এন মাইনাস ফোর, ফোর টু, তুমি চাইলে এখানে সিক্সও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় আমি ফোর লাইনে দিয়ে সিক্স লিখছি। এরপরে দেখো টু এন মাইনাস ওয়ান, টু এন মাইনাস থ্রি, এরপরে থ্রি ওয়ান, এ ফাইভ লিখে ফেলছি, কারণ তিনটা ডিজিট বানানোর জন্য। তো আর বাকিগুলো যেভাবে ছিল এভাবে রয়ে গেছে। এরপর আসো এবার মজার জিনিস, এই লাইনটা যদি মনে রাখতে পারো তাইলে এই টাইপের কোনো অঙ্কে তোমরা আর ভুল করবে না। মনে রাখবা এই লাইন থেকে এই লাইন কিন্তু মোটামুটি সহজ এই কনসেপ্ট প্রয়োগ করে, কিন্তু এই লাইন থেকে যে লাইনটা আনছি এইটাই হচ্ছে এই অঙ্কের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। দেখো এখানে টু এন, টু এন মাইনাস টু, টু এন মাইনাস ফোর, ফোর টু, তোমরা দেখো প্রত্যেকটা পদে একটা করে টু আছে। দেখো এখানে একটা টু আছে, এখানেও টু আছে, এখানেও টু আছে, এখানেও টু আছে। এখানে যেহেতু এরা সবাই জোড়, জোড় মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ যায়। জোড় মানে হচ্ছে কি, প্রত্যেকটা সংখ্যাকে প্রত্যেকটা অঙ্ককে দুই দ্বারা ভাগ যায়। যেমন এখানে কি থাকবে, ছয় থাকবে, তারপরে ভিতরে গেলে আর আট থাকবে, তারপর ভিতরে গেলে দশ থাকবে, বারো থাকবে। তার মানে এখানকার প্রত্যেকটা অঙ্কে দেখো এই অঙ্কের টু আছে, এই অঙ্ক অর্থাৎ এই অঙ্ককে টু দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ এই অঙ্ক থেকে টু কমন নেওয়া যাবে, এখান থেকে টু কমন নেওয়া যাবে, এখান থেকে টু কমন নেওয়া যাবে, এখানকার প্রত্যেকটা ডিজিট থেকে টু কমন নেওয়া যাবে। তাইলে এখন প্রশ্ন হচ্ছে জাতির বিবেকের কাছে, যে এখানে টোটাল কয়টা টু আছে, তোমরা কি বলতে পারবা? এই জায়গায় তোমরা ভুল করে ফেলো। তোমরা অনেকেই অনেকেই তোমরা পরীক্ষার খাতায় আমি দেখছি যে তোমাদের
অনেকে লিখে ফেলে বা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা লিখতো যে এখানে দেখো তারা চিন্তা করে যে গণে এখানে কয়টা পদ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তারা মনে করে এখানে পাঁচটা টু আছে। আসলে না, এই যে ডট ডট মানে কি, ডট ডট মানে এখানে অগণিত, অর্থাৎ এখানে এন সংখ্যক টু আছে। এখানে কতগুলো টু আছে? এখানে এন সংখ্যক টু আছে। এই কারণে আমরা এখানে লিখছি টু পাওয়ার এন, অর্থাৎ এখান থেকে টু কমন নিছি, এখান থেকে টু কমন নিছি, এখান থেকে টু কমন নিছি, এইভাবে এভাবে যাইতে 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 এখান থেকে টু কমন নিছি, এখান থেকে টু কমন নিছি, তাহলে প্রত্যেকটা পদ থেকে একটা করে টু কমন নিছি, তাহলে টোটাল টু হচ্ছে কয়টা? এন সংখ্যক টু। তো এন সংখ্যক টুকে আমরা কিভাবে লিখবো? এন সংখ্যক টুকে আমরা লিখবো টু পাওয়ার এন হিসেবে। এখন দেখো আমরা যদি এখান থেকে টু কমন নিই তাহলে কি থাকে? এন। এখান থেকে টু কমন নিলে এন মাইনাস ওয়ান, এখান থেকে টু কমন নিলে এন মাইনাস টু, এখান থেকে টু কমন নিলে টু, এখান থেকে টু কমন নিলে ওয়ান। তাহলে আমরা এন সংখ্যক টু কমন নিছি এখান থেকে। তো আমরা কনসেপ্টটা আরেকটু দেখি, তোমরা ভালো করে দেখো যে এই যে রাশিটা আমরা দেখতেছি এখানকার প্রত্যেকটা পদে টু আছে, প্রত্যেকটা পদ থেকে আমরা একটা টু কমন নিছি, এবং এখানে টোটাল টু হচ্ছে এন সংখ্যক। মনে রাখবা, এখানে এন সংখ্যক টু আছে, তাহলে এখান থেকে একটা টু কমন নিছি, এখান থেকে একটা টু কমন নিছি, এখান থেকে একটা টু কমন নিছি, এখান থেকে টু কমন নিছি, এখান থেকে টু কমন নিছি, আর ভিতরে তো আছেই, তো সেটা তো আমরা দেখাইতে পারবো না। এই কারণে আমরা লিখছি কত? টু পাওয়ার এন। বাকিগুলো লিখে ফেললাম। এখন আমরা এরপরে দেখো এই যে এটাকে কি করলাম, এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখলাম, ওই যে এটার মতো করে। দেখো এটার আগে আমরা সংখ্যা অর্থাৎ এটাকে উল্টায় লিখছি, যেমন উল্টায় লিখতে পারবো, কোনো সমস্যা নেই। যেমন ধরো ফাইভ ফ্যাক্টরিয়ালকে তুমি লিখতে পারবা ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ, অর্থাৎ কখনো আমরা শেষ সংখ্যাটা আগে লিখি, কখনো প্রথম সংখ্যাটা আগে লিখি। তো এখানে জাস্ট এই যে, অথবা তুমি এটা যেভাবে সেভাবে রাখলেও চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রমাণে এক তিন পাঁচ এগুলো আগে আছে, এই কারণে আমি এক তিন পাঁচকে আগে নিয়ে আসছি। জাস্ট এইটাই, অর্থাৎ এই এই জিনিসটা জাস্ট এখানে উল্টায় লিখছি, আর কোনো কিছু করি নাই। এখন দেখো আমি এই যে কনসেপ্ট আর একটু দেখি, যেমন ধরো এখানে একটা টু আছে, এখানে একটা টু আছে, তাহলে টোটাল টু কয়টা? দুইটা টু, তার মানে আমরা লিখবো কত? টু। এখানে দেখো টোটাল কয়টা টু? তিনটা টু, তাহলে লিখবো টু কিউব। দেখো এখানে টোটাল কয়টা টু আছে? চারটা টু, তাহলে টু পাওয়ার ফোর। এখানে দেখো এখান থেকে একটা টু কমন যাবে, 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 তাহলে টোটাল টু কয়টা কমন যাবে? টোটাল টু চারটা কমন যাবে। তুমি এখানে লিখতে পারবা টু পাওয়ার ফোর। তুমি এখানে কি লিখতে পারবা? টু পাওয়ার ফোর। তুমি কিন্তু ভুলেও এখানে টু পাওয়ার থ্রি লিখবে না। যদি তুমি টু পাওয়ার থ্রি লিখো তাহলে তুমি এই 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 অঙ্কটার কিছুই বোঝো নাই। এরপরে দেখো এখানে একটা থ্রি আছে, এখানে একটা থ্রি আছে, এখানে একটা থ্রি, এখানে একটা থ্রি, তাহলে টোটাল কয়টা থ্রি কমন যাবে? টোটাল থ্রি পাওয়ার ফোর, অর্থাৎ চারটা থ্রি। তো চারটা থ্রি আমরা কিভাবে লিখবো? ফোর ইন্টু থ্রি, নো, থ্রি পাওয়ার ফোর। তাহলে এখান থেকে থ্রি কমন নিলে কি থাকে? ওয়ান থাকে। এখানে থ্রি কমন নিলে টু থাকে, এখান থেকে থ্রি কমন নিলে থ্রি থাকে, এখান থেকে থ্রি কমন নিলে ফোর থাকে। ঠিক একইভাবে তুমি এটা চিন্তা করো, এখান থেকে একটা টু কমন নিয়েছি, এখান থেকে 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 টু কমন নিয়েছি, টোটাল এন সংখ্যক টু। এন সংখ্যক টু হলে আমরা কি লিখবো? টু পাওয়ার ওয়ান। যেমন যদি দুইটা টু হয় টু স্কোয়ার, তিনটে টু হইলে টু কিউব, চারটা টু হইলে টু পাওয়ার ফোর, তাহলে এন সংখ্যক টু হইলে টু পাওয়ার এন। এটা কিন্তু মনে রাখবে একবারে, এভাবেই কিন্তু জিনিসটা ঘটছে। তাহলে এবার আসো, এই টু পাওয়ার এন কে কি করলাম? টু পাওয়ার এন কে এই পাশে নিয়ে আসলাম, দেখো। আর এটা যেভাবে ছিল এভাবে, ও এটাকে উল্টাই দিছি, দেখো এটাকে এখানে উল্টাই লিখছি, এই যে এক দুই তিনও লিখছি অবশ্যই এখন। দেখো এটাকে উল্টাই লিখছি, এটাকে উল্টাই এটা লিখছি, আর এটা যেভাবে ছিল এভাবে বসাই দিছি। তোমরা ভালো করে দেখো, এটাকে উল্টাই এটা লিখছি, আর টু পাওয়ার এনটাকে এই যে এখানে আনি লিখছি। এই যে এই জিনিসটার দিকে তাকাও তুমি, এই যে এন ফ্যাক্টরিয়াল সময় ধরো আমরা এটা লিখতে পারি, আবার এক দুই তিন আগেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এক দুই তিন ডট 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 এন মাইনাস টু এন মাইনাস ওয়ান এন, এভাবে। এরপরে দেখো, এবার দেখো এই কনসেপ্ট প্রয়োগ করে দেখো এই জায়গায়, এই যে এক দুই তিন এন মাইনাস টু এন মাইনাস ওয়ান এন, এই যে দেখো এই কনসেপ্টকে প্রয়োগ করে এটার সময় আমরা কি লিখতে পারি? অর্থাৎ এক থেকে শুরু করে এন পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা কি লিখতে পারি? এন ফ্যাক্টোরিয়াল। তুমি এখানে দেখো এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে কি লেখা যায়? ফাইভ ফ্যাক্টোরিয়াল। এক থেকে শুরু করে চার পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে কি লেখা যায়? ফোর ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার তুমি বলো, এন থেকে শুরু করে এক পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে কি লেখা যাবে? টু এন ফ্যাক্টোরিয়াল। এটাকে কিন্তু লেখা যাবে না ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে মাঝখানে অনেক কিছু নাই। এখানে মাঝখানে কি নাই? দুই নাই, এখানে মাঝখানে চার নাই। দেখো এখানে এটা কোনো ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না, এই কারণে এটা যেভাবে সেভাবে রেখে দিয়েছি। এবং আমরা কিন্তু এখন প্রমাণের দিকে তাকাইয়া এই পদটাকে আর লিখি না, আমরা শুধুমাত্র কাকে রাখছি? এক তিন পাঁচ টু এন মাইনাস ওয়ান। এটা হ্যাঁ তুমি লিখলেও কোনো সমস্যা নেই, তুমি যদি পরীক্ষার কাছে এটাকে লিখেও দাও তাতেও কোনো সমস্যা নাই, কারণ এটাতে ডট ডট মানে কি? ডট ডট মানে ভিতরে অসংখ্য পদ আছে। তাহলে এখানে আমরা শুধু যে কাজটা করছি সেটা হচ্ছে, এই যে এক থেকে শুরু করে এন পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল আমরা কি লিখছি? এন ফ্যাক্টরিয়াল লিখছি। আর এখানে দেখো টু এন একটা, এখানে দেখো টু ফোর এন, এখানে টু ফোর এন, তাহলে টোটাল টু ফোর এন কয়টা? দুইটা। এই দুইটাকে একসাথে লিখে ফেললাম। দেখো এই দুইটাকে একসাথে এখানে লিখে ফেলছি। এরপরে দেখো টু ফোর এন কাটা কাটা দিলে বাকি যেটুকু থাকে, আর এখানে দেখো টু পাওয়ার এন হোল স্কোয়ার, তো এটাকে কি লেখা যায়? টু পাওয়ার টু এন। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা টার্নিং পয়েন্ট হচ্ছে এই লাইন থেকে এই লাইন,
তারপরে এই লাইন থেকে জোড় বিজোড় আলাদা করে এটা পাইছি। তারপরে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে এই লাইন থেকে এই লাইনটা, অর্থাৎ এই যে এখানে তুমি দেখতেছো এখান থেকে আমরা প্রত্যেকটা পদ থেকে 2 কমন নিছি, 2 ফর n হয়েছে। তবে এই জায়গায় তোমরা ভুল রেখে অনেকে 2n লিখে ফেলে, মনে রাখবে এখানে কিন্তু 2 ফর n হবে। আমি কিন্তু এখানে ভেঙে ভেঙে কিছু রেখে দিয়েছি, এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে। যদি 2 দুইটা আমরা 2 স্কেল লিখি, 2 তিনটে হলে 2 কিউব লিখি, তাহলে বলো তো 2n সংখ্যক হলে কি লিখবো? 2 ফর n। এবং মনে রাখবে এটাকে কিন্তু কোনোভাবেই ফ্যাক্টরিয়াল আকারে লেখা যাবে না, এটাকে ফ্যাক্টরিয়াল আকারে লেখা যাবে না, কারণ এটার মাঝখানে অনেকগুলো পদ নাই, কিন্তু এখানে প্রত্যেকটা পদ আছে। 1 2 3 4 5 6 ভাবে যাইতে 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 কত পর্যন্ত? n পর্যন্ত। তাহলে 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা কি লিখবো? n ফ্যাক্টরিয়াল লিখবো। এটা কিন্তু ভালো করে মনে রাখবা। কোনোভাবেই কিন্তু যদি কোনো সংখ্যা ব্রেক থাকে, যেমন ধরি এখানে যদি 4 না থাকে, তাহলে আমরা কোনোভাবেই এদের গুণফলকে 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো না। মনে রাখবা 6 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 6 থেকে শুরু করে 1 পর্যন্ত। যদি মাঝখানে একটা ডিজিট না থাকে, তাহলে কোনোভাবেই তাকে 6 ফ্যাক্টরিয়াল লেখা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কোনোভাবেই এটাকে ফ্যাক্টরিয়াল লিখতে পারবো না। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে 1 থেকে শুরু করে n পর্যন্তকে আমরা n ফ্যাক্টরিয়াল লিখলাম, তাহলে 1 থেকে শুরু করে এত পর্যন্তকে কেন আমরা এত ফ্যাক্টরিয়াল লিখতে পারবো না? কারণ ফ্যাক্টরিয়াল মান হচ্ছে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত। তাহলে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সব সংখ্যা কি এখানে আছে? সব সংখ্যাতে এখানে নাই, এই কারণে আমরা এটাকে আর ফ্যাক্টরিয়াল লিখতে পারবো না, এটা যেভাবে আছে এইভাবে থেকে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা প্রবলেমটা পেয়ে গেছি। এখন তোমাদেরকে অবশ্যই এই প্রবলেমগুলো সলভ করতে হবে। এই প্রবলেমগুলো যদি তোমরা সলভ করতে পারো, একই দেখো আমি একটু আগে যেটা করছি, এখানে 2 ছিল, এখন এখানে 2 নাই। দেখো এখানে এগুলো এক্স দিয়ে, আমারটাতে আমি যেটা করছি সেটা 1 ছিল, তোমার এখানে এক্স আছে, এটুকুই পার্থক্য। আর তোমরা তো জানো যে কিভাবে মধ্যপদ বের করে। তোমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যপদ বের করা, এরপরে যাই তোমরা এই প্রমাণে আসবা। এবং একই রকম অঙ্ক, একই কনসেপ্ট মনে রাখবো। অবশ্যই তোমাদেরকে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। প্রত্যেকটা প্রবলেমে কোনো না কোনোবার ভর্তি পরীক্ষা এবং এই যে তোমার সিকিউ পরীক্ষা আসছে, এই জন্য তোমাদেরকে ভালোভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে। যদি এর পরেও কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে। আমরা কিন্তু এই অধ্যায়ের একবারে শেষ প্রান্তে। এই অধ্যায়ে আমাদের আর মাত্র একটি পার্ট আছে, এটা আমরা নিয়ে হাজির হব সহসা। তো আশা করি তোমরা প্রত্যেকটা পার্টি ভালোভাবে বুঝতে পারছো। তবে আজকের পার্টটা কিন্তু অন্যান্য পার্ট থেকে একেবারে ভিন্ন। আজকের পার্টটা নতুন কিছু কনসেপ্ট আমরা পাইছি, যেটা একবারে বেসিক। এটা হচ্ছে স্ট্রং বেসিক, যাদের তারা কিন্তু এই খুঁটিনাটি জায়গাগুলো ভালোভাবেই বুঝতে পারে। অঙ্ক পড়া এক জিনিস, আর এই ধরনের অঙ্কগুলো, আজকের যে অঙ্কটা আমরা করছি এখন, এই অঙ্কটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা অঙ্ক, কারণ এখানে তোমরা দেখছো যে কি কোন জায়গায় এক একটা নতুন বেসিক এসে ঢুকে গেছে। তো এরপরে যদি বুঝতে কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আর হোমওয়ার্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে।